जिंदाबाद 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 हिमंत विश्व शर्मा जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 दिलीप शইकिয়া जिंदाबाদ जिंदाबाद जिंदाबाद। যে ছোট্ট অংশটা দেখিয়ে আপনাদের সামনে শুরু করলাম, এটার ব্যাখ্যা দিলে আপনারা হাসবেন। এই ঘটনাটি আসামের একটি ঘটনা, আমি একটা ছোট্ট সামান্য অংশ দেখালাম। এরা বলছে যে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আসলে এদের একটি অংশকে চিহ্নিত করা হয়েছে এবং এদেরকে সন্দেহ করা হচ্ছে যে এরা বাংলাদেশি অরিজিন, এবং তারপর থেকেই এরা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ বলে আওয়াজ করতে শুরু করে দিয়েছে। আমি জানি না এই ইম্প্যাক্টটা কোনোদিন পশ্চিমবঙ্গের বুকেও না চলে আসে। যখন দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মাসিহা হয়ে যখন ভাবতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাসিহা, যখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি কিচ্ছু করেননি, তখন এই আসামের মতো করে পুরো সকলেই না আবার ওই নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদের মতোই কথা বলতে শুরু না করে দেন। তো যাই হোক, কেন এটা দেখালাম, তার কারণ হচ্ছে এসআইআর প্রক্রিয়া নিয়ে ফোকাসটা একটু দূরে সরে গিয়েছিল হঠাৎ করে বাংলাদেশ উত্তাল হয়ে যাওয়ার খবরে। কিন্তু আমাদের তো চোখ রয়েছে পশ্চিমবঙ্গের শুদ্ধিকরণের ব্যাপারটাও তো আমাদের শেষ পর্যন্ত নিয়ে যাওয়াতে হবে, এবং তার খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে হবে। এবং সেই কারণে এটা অভূতপূর্ব, খুব খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেটা হচ্ছে, খবরটা কয়েকদিন আগেকার, কিন্তু গতকাল একটা এটা নিয়ে আপডেট এসেছে। 4000 মাইক্রো অবজারভার, 4000 কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। কেন না, এই যে স্ক্রুটিনি শুরু হচ্ছে এখনো কিন্তু ডাকা হয়নি। তার কারণ নির্বাচন কমিশন সন্দেহ করেছে তৃণমূল কংগ্রেস এই দ্বিতীয় পর্যায়ে গিয়ে কোথাও গিয়ে ভুয়ো তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে ইআরওরা তারা হয়তো আবারও এদেরকে দ্বিতীয় ধাপেও পাশ করিয়ে দেবে। সেই কারণে এবারে সরকারি কর্মচারী নয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 4000 জন মাইক্রো অবজারভার নিয়ে আসা হয়েছে এবং তাদের ট্রেনিং শুরু হয়েছে গতকাল থেকে। একটা গুরুত্বপূর্ণ খবর বলে আপনাদের সামনে শুরু করলাম। কেন এই বক্তব্যটা বললাম ব্যাখ্যা করব পর্বের মধ্যে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খবর। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে তার সম্পর্কে আপডেট আমার কাছে রয়েছে, আমি আপনাদের সামনে জানাবো। কিন্তু দীপু দাস যে কোনো ক্রাইম করেছিল এমন কোনো প্রমাণ বাংলাদেশের তরফ থেকে দিতে পারেনি। সেই কারণে গোটা বিশ্ব থেকে বাংলাদেশের ওপর একটা চরম চাপের সৃষ্টি হয়েছে যে কেন দীপু দাসকে এইরকম ভাবে গণহত্যার শিকার হতে হলো। একটা মাইনরিটি কমিউনিটি হওয়ার জন্য কি বাংলাদেশে এইরকম অত্যাচার মুখ বুজে সহ্য করলো তাদের সরকার? এরপরে সরকার কিছুটা টনক নড়েছে, কিন্তু তারা কি বলছে যে তাদের যে আরাধ্য দেবতা তাকে নিয়ে নাকি কোনো কটু মন্তব্য করা হয়েছিল, যদিও কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি। তার কারণ একটা বড় অংশের দল বলছে এটা গুজবের ভিত্তিতে, একেবারে একটা গুজব রটিয়ে দিয়ে ওই দীপু দাসকে মারা হয়েছে। আমি একটা খবর আপনাদের সামনে দেখাচ্ছি, এই খবরটা একটু দেখুন তো। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত। ঈশ্বরের চেয়ে তো মোদি ভালো, উনি অন্তত মানুষের খেয়াল রাখেন, কেন আশঙ্কা এই মন্তব্য জাভেদের। আমি বক্তব্যটি শুনিনি, আনন্দবাজার পত্রিকায় পড়েছি, তাই এক্স্যাক্টলি উনি কি বলেছেন, ঈশ্বরই বলেছে যদি কোট করা আছে, আশা করছি তিনি এই শব্দটি বলেছেন, ঈশ্বর। তো আমরা হিন্দুরা ঈশ্বর বলে থাকি, যদি তিনি মনেই করে থাকেন মোদির সঙ্গে তুলনা করছেন, তারপরে তিনি নিশ্চয়ই ঈশ্বরের কথাই বলেছেন। এই বক্তব্যটি যদি কোনো হিন্দু ব্যক্তি বলতেন অন্য ধর্ম সম্পর্কে, তাহলে এর ইম্প্যাক্টটা ওই দীপু দাসের মতোই কিন্তু হতো। আর হিন্দু ধর্ম লিবারাল বলে ভারতবর্ষ একটা কি বলবো, সাংস্কৃতিক মনা এবং ওই বাংলাদেশের মতো চরমপন্থা বা জঙ্গিপন্থাতে বিশ্বাস করে না বলে এখানকার একজন মুসলিম নাগরিক, ভারতবর্ষের একটা সম্মানীয় মুসলিম নাগরিক জাভেদ আখতার, তিনি বলেছেন ঈশ্বরের চেয়ে মোদি ভালো। কোথাও গিয়ে কি এখানে ঈশ্বরকে একটু খাটো করে দেখানোর চেষ্টা তিনি করলেন না? এই যে খাটো করে দেখানোর জন্য কিন্তু ভারতবর্ষে প্রতিবাদ হয়নি, তার বিরুদ্ধে তাকে কল্লা নামিয়ে দেব, তাকে জাহান্নামে পাঠিয়ে দেব, এই সমস্ত আওয়াজ ওঠেনি। আর আমরা গর্ববোধ করি যে আমাদের সম্প্রদায়ের মানুষ অন্তত এই শৃঙ্খলাটুকু বজায় রাখে। তার কারণ এটা তিনি বক্তব্য বলতেই পারেন, কিন্তু এই বক্তব্য নিয়ে তার গলা কেটে দেওয়ার মতো কোনো বক্তব্য অন্তত আমাদের সম্প্রদায় থেকে যে ওঠে না, এটা তার জন্য স্যালিউট। যে আমরা এতটা সংযত আচরণ করতে পারি, এটা গেল প্রথম। দ্বিতীয় যে বক্তব্যটা আমি আপনাদের সামনে বলছিলাম, যে
মাইক্রো অবজার্ভের কথাটা আমি একটু পরে বলছি, যখন এই প্রসঙ্গে বলছি আরো দু একটা কথা আমি বলে দিই। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি দীপু দাসের বাবার সঙ্গে কথা বলেছেন এবং দীপু দাসের বাবার সঙ্গে কথা বলে বলেছেন সমস্ত রকমের সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন। একজন হিন্দু হয়ে জাস্ট আরো একটা দেশের হিন্দু নাগরিকের পাশে থাকার বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি গতদিন আমি শুনছিলাম বলেছেন যে প্রত্যেক মাসে দীপু দাসের পরিবারকে আমি টাকা পাঠাবো, আমি দেখিয়ে দিতে চাই যে, এবং প্রথম টাকা আমি পাঠাবো, বাকি টাকাগুলো আমি জোগাড় করে প্রত্যেক মাসে এদের টাকা পাঠাবো। যে বক্তব্যটি বাংলাদেশের সরকারের তরফ থেকে বলা অনেক আগেই উচিত ছিল, সম্ভবত এখন তারা একটু একটু করে চাপে পড়ে কিছুটা সুর নরম করছেন, কিন্তু শুভেন্দু অধিকারী অন্য একটি দেশে থেকেও কিন্তু এই বক্তব্যটি তিনি বলেছেন এবং তিনি একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, কিউআর কোড দিয়েছেন, হিন্দুদের বলেছেন যে দীপু দাসের বাবাকে টাকা পাঠানোর জন্য। অসাধারণ পদক্ষেপ। কি বলেছিলেন বিরোধী দলনেতা, এই জায়গায় শোনাবো আপনাদের। এবং দীপু দাসের পরিবারের অনেকগুলো পেটিএম নাম্বার ঘুরে বেড়াচ্ছে, যারা ভারত থেকে অর্থ দিতে চান। ভারত থেকে অর্থ দিতে গেলে অনলি পেটিএম পারমিসেবল, আর বাকি মানে ব্যাংকিং ট্রান্সফারেবল নয়, ফরেন মানিতে পড়ে যাবে অ্যাক্টে, কিন্তু পেটিএমে পারমিসেবল। এটা এখন তো উদারীকরণে বিশ্বের যে কোনো জায়গায় লোক দিতে পারে, রেমিটেন্স একটা কেটে নেয় তাদের। সেক্ষেত্রে দীপু দাসের পরিবারকেও আমি অফার করব, তার স্ত্রী, বাবা মা, ওদের জন্য আমরা প্রত্যেক মাসে অর্থ দেব এবং ওর বাড়ি থেকে অরিজিনাল পেটিএম নম্বর এনে আমি আপিলও করব গোটা পৃথিবীর হিন্দুরা যেন তাদেরকে অর্থ সাহায্য করে। আমরাও দেখতে চাই, এর শেষ আমরা দেখতে চাই। শুনলেন? আপনি ভাবতে পারেন, আপনি শুনেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর পরে কিন্তু দু একটা জনসভা হয়ে গিয়েছিল, দু একটা জনসভাতে কোথাও তিনি উল্লেখ করেননি দীপু দাসের পরিবার সম্পর্কে বা এই হিন্দুদের উপর ব্যারব্যারিক যে অত্যাচার তার বিরুদ্ধে তাকে প্রতিবাদ করতে কোনো রকমের বক্তব্য আজকে বলে নয়, কোনোদিন আমরা শুনি না। এইখান থেকেই যে একচক্ষু নীতি, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একচক্ষু নীতি শুধুমাত্র সংখ্যালঘুদের তোষণ করার জন্য, যে এই চক্ষু নীতি এটা বর্জনীয় রাজনীতিতে, এটা বিভেদের আড়াআড়ি সৃষ্টি করছে, কমপ্লিটলি একটা বিভেদের সৃষ্টি করছে সমাজের মধ্যে, যেটা একেবারেই বর্জনীয়। তাই এই বর্জনীয় কাজটা করার জন্য সব থেকে এই মুহূর্তে অন্যতম সাংবিধানিক যে অধিকার আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআর প্রক্রিয়াটা আপনারা জানেন একটু ডিফোকাস হয়ে গিয়েছে, তার কারণ নির্বাচন কমিশন ভেতরে ভেতরে বেশ কিছু প্ল্যান করছিল এই কয়েকদিন ধরে, সেটা হয়তো আপনাদের সামনে আমি আপডেট দিতে পারিনি। কি তারা প্ল্যান করছিল না, তারা বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিমে কোন রকম ভাবেই কিন্তু সবকিছু স্বচ্ছ হবে, এই যে 1,36,00,000কে সমনের বা সন্দেহভাজনের তালিকায় রয়েছে তাদের ধাপে ধাপে যে সমন পাঠানো হবে শুনানির জন্য, তো এদের যে কোনো রকমের সাহায্য করার জন্য ইআরওরা তৃণমূল কংগ্রেসের হাতিয়ার যে হয়ে উঠবেন সেটা নির্বাচন কমিশন আগে থেকেই সম্ভবত আশ করতে পেরেছিল। সেই কারণে তারা কিছুটা ডিলে করেছে। তারা আগামী 27 তারিখ থেকে প্রথম ধাপে এই 32 লক্ষ মানুষকে আনম্যাপিং, যাদের সঙ্গে যাদের বাবা মা নিজেদের কারোর কোনো সম্পর্ক 2002 ডেটাবেসে করা যায়নি, তাদেরকে প্রথম দফায় শুনানিতে তারা ডাকছেন। এবং এই ডাকার জন্য শুধুমাত্র এই যে রাজ্য সরকারের কর্মীদের উপর ভরসা রাখছে এমনটা নয়, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বক্তব্য যে ভাই নির্বাচন মিটে গেলে সেই তো রাজ্য সরকারের কর্মচারী, তোমরা ইআরওই বলো, এইআরওই বলো আর বিএলওই বলো, সেই তো আমাদেরই কর্মী, চাকরি তো আমাদের রাজ্যেই করতে হবে, নির্বাচন কমিশন তখন তো থাকবে না, ক্ষমতায় তো আমরাই থাকবো বলে কার্যত তার যে এই প্রচ্ছন্ন হুঁশিয়ারির জন্য নির্বাচন কমিশন একটা পদক্ষেপ নিয়েছেন। নির্বাচন কমিশন তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 4,000 অবজারভারদের নিয়োগ করার সিদ্ধান্ত কয়েকদিন আগেই নিয়েছিল। আমি আপডেট না দিলেও হয়তো অন্যান্য জায়গা থেকে আপনারা আপডেট পেয়ে গিয়েছেন। কিন্তু এই 4,000 জনের ট্রেনিং গতকাল শুরু হয়ে গিয়েছে। কিভাবে চুরি ধরা যায়, কিভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করলে তারা কোথায় গিয়ে এসকালেট করতে পারেন, এসকালেশন ম্যাট্রিক্স কি হতে পারে এবং তাদের কি কর্মপদ্ধতি হবে, কোন কোন জায়গা দিয়ে চুরি হতে পারে সেগুলো আটকানোর জন্য কি তারা করতে পারেন, এই সমস্ত রকমের তথ্য তাদের দেওয়া হয়েছে। 30,000 টাকা করে পারিশ্রমিক এই কাজের জন্য তারা এক একজন করে পাবেন। মিনিমাম গ্রুপ বি, আপনারা জানেন সি ডি মেনলি, আপনারা জানেন গ্রুপ সি গ্রুপ ডি,
গ্রুপ সি গ্রুপ ডি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দিয়ে তারা করছেন না। মিনিমাম গ্রুপ বি লেভেলের যারা রয়েছেন বা গ্রুপ বি গ্রুপ এ লেভেলের যারা রয়েছেন তাদের থেকেই কিন্তু এটি শুরু হচ্ছে। তারাই কিন্তু এই অবজারভার, মাইক্রো অবজারভার হিসাবে নিযুক্ত হবেন, তারা ট্রেনিংও নিয়ে নিয়েছেন। এরপরে প্রথম ধাপে 32,000 জনকে শুনানিতে ডাকা হবে। সেই শুনানির মাধ্যমে তারা যদি যথাযোগ্য প্রমাণ দিতে না পারেন তাহলে নিশ্চিতভাবে এই সংখ্যাটা প্রথম ধাপে বাদ হওয়াটা সময়ের অপেক্ষা। এবং আলটিমেটলি ফাইনালি এই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছায় তার জন্য কিন্তু এই মাইক্রো অবজারভারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে তাদের মাথা নোয়ানোর জন্য কোনো প্রয়োজন হবে না। তার কারণ মাইনেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট তাদের দেয় না, তাদের কেন্দ্রীয় সরকার দেয়। আর সেই কারণেই নির্বাচন কমিশন কিছুটা সময় নিয়েছে, সময় নিয়ে বোঝার চেষ্টা করেছে এবং সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে যাতে স্টেট রেসপন্সিবিলিটি, ডিপেন্ডেন্সিটা তারা কমাতে পারেন। একটা অসাধারণ সিদ্ধান্ত হলেও নির্বাচন কমিশন আট ঘাট বেঁধে নামছে। কয়েকদিনের অপেক্ষা, আমাদের জানুয়ারির শেষের দিকে একটা বড় আপডেট আমাদের কাছে আসবে, আমাদের কাছে চিত্রটা তখন অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আমি আবারও আপনাদের সামনে বলি যে এবারের নির্বাচনটা পশ্চিমবঙ্গের স্বাধীনতা যুদ্ধের থেকেও কম কিছু বললে ভুল হবে না। যদি এবারের নির্বাচনে আমরা হেরে যাই তাহলে পশ্চিমবঙ্গকে আর উদ্ধার করা যাবে বলে আমার ব্যক্তিগতভাবে, অত এটা ব্যক্তিগত, আমি ভুল হতে পারি, আমার ব্যক্তিগতভাবে আর মনে হয় না যে পশ্চিমবঙ্গকে আর বোধহয় ফিরিয়ে আনা যাবে। এইটা আমাদের কাছে শেষ সুযোগ। এবারে যদি গণতান্ত্রিকভাবে এত ভালো সুযোগের মধ্যে দিয়ে এসআইআর হয়ে যাওয়ার পরেও যদি তৃণমূল কংগ্রেস নামক অগণতান্ত্রিক দলটাকে সংবিধান মেনে রাজনৈতিকভাবে আমরা সরিয়ে দিতে না পারি তাহলে আর আপনার জীবদ্দশায় আপনি তৃণমূল কংগ্রেস দলটিকে আর সরাতে পারবেন কিনা সে বিষয়ে 100% সন্দেহ মনের মধ্যে তৈরি করে রাখুন। তাই শেষ সুযোগ সদ্ব্যবহার করতে গিয়ে যদি একটু কোনো গণতান্ত্রিক পদ্ধতি মেনে আপনাকে সাহসিকতা দেখিয়ে ভোট কেন্দ্র পর্যন্ত অকুত ভয় হয়ে যদি পৌঁছানোর প্রয়োজন পড়ে সেইটুকু পৌঁছানোর কথা আপনারা ভাববেন। স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন তাদের ইতিহাসটা স্মরণ করে নিয়ে পশ্চিমবঙ্গকে বাঁচানোর তাগিদে অন্তত এইটুকু কাজ প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষকে এগিয়ে এসে করতে হবে যদি আগামী প্রজন্মকে চান যে এই পশ্চিমবঙ্গেই তাদের রাখবেন এবং তাদেরকে এই পশ্চিমবঙ্গের মাটি থেকেই বড় করবেন। সিদ্ধান্ত আপনাদের, তবে আপনারা আজ যা সিদ্ধান্ত নেবেন আপনার আজকের সিদ্ধান্তের জন্য আপনার আগামী দিনের সন্তানরা পশ্চিমবঙ্গের বুকে কেমন থাকবেন, তারা কি দীপু দাসের পরিণতি তাদের পশ্চিমবঙ্গের বুকে হবে নাকি সসম্মানে তারা পশ্চিমবঙ্গের বুকে বাঁচবে, সেটা ডিপেন্ড করছে আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর। তাই শুধুমাত্র এই ভোটের দিনে ওই চলো যাকে খুশি একটা গিয়ে বাটনে টিপে দিয়ে আসি এইটা ভাববেন না, ভাববেন আপনার সন্তানের পরিণতি দীপু দাসের মতো হতে চাইবেন কিনা তার উপর বিশেষ করে আপনাকে কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে, নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে অংশগ্রহণ করতে হবে। কথাটা আশা করি মাথায় রাখবেন। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো এখানেই।